আজকে আমরা ফিজিক্সের ক্লাস 12-এর চ্যাপ্টার 2 ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ তড়িৎ ক্ষেত্র নিয়ে আলোচনা করব। আমি হচ্ছি বহরমপুর মহারানী কাশেশ্বরী গার্লস হাই স্কুলের শিক্ষিকা। আমি তোমাদের আগেও পদার্থবিজ্ঞান বা ভৌত বিজ্ঞানের ভিডিও শেয়ার করেছি বিভিন্ন ক্লাসে। চলো তাহলে আজকে আমরা দেখে নিই ইলেকট্রিক ফিল্ড নিয়ে কথা হবে, তাই তো? তার আগে আমরা কয়েকটা খুব কমন সূত্র যেগুলো আমরা আগেও কিন্তু ক্লাস 10-এ পড়েছি সেগুলো নিয়ে আলোচনা করব। তাই ওই পোর্শনটুকু আমি একটু ফাস্ট প্রসিড করছি। একটা কথা না বললে নয় যে আমার ভার্সনটা ইংলিশ মিডিয়াম ঘেঁষা, কারণ হচ্ছে ভিডিওটাও কিন্তু ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের স্বার্থে বেশি করা। আমি চাইবো যে ওরাও যেন একটু উপকৃত হোক। ফুল বেঙ্গলি ভার্সনে ভিডিও তো আমরা দেখছি, অনেক কটাই আমিও দেখছি, ইউটিউবে পোস্ট হচ্ছে, বাচ্চারা পাচ্ছে। ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের একটু প্রবলেম হয় ভার্সন নিয়ে, তাই তাদেরকে মাথায় রেখে কিছুটা ইংলিশে বলা। তো প্রথম যে জিনিসটা আমি এখানে বলবো, আমরা আগের যে আলোচনাগুলো করেছি সেখানে আমরা অলরেডি দেখেছিলাম যে ফান্ডামেন্টাল ল অফ ইলেকট্রোস্ট্যাটিক্স আমরা পড়েছিলাম, তাই না? সেখানে আমরা দেখেছিলাম যে বিপরীত আধান একে অপরকে আকর্ষণ করে এবং একই ধরনের আধান বা লাইক চার্জেস রিপেল ইচ আদার অ্যান্ড আনলাইক চার্জেস অ্যাট্রাক্ট ইচ আদার, ফান্ডামেন্টাল ল অফ ইলেকট্রোস্ট্যাটিক্স বলেছিলাম। এবার এই যে আকর্ষণ বা বিকর্ষণ বল, এটা একটা সূত্র মেনে চলে। এদের মধ্যে যে বলটা ক্রিয়া করবে সেটা কি করবে, একটা সূত্র মেনে চলবে, যেটা আমরা আগেও পড়েছি। দ্যাট ওয়াজ দ্য কুলম্বস ল। মনে পড়ছে? কুলম্বস ল, আমরা কিন্তু কুলম্বের সূত্র পড়েছি অলরেডি ক্লাস 10-এ। কুলম্বস ল কি বলে? দুটো চার্জ, আচ্ছা এবার দুটো চার্জ যখন আমি বলছি, কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে এই লটার ক্ষেত্রে। প্রথম হচ্ছে, এই দুটো চার্জ অবশ্যই পয়েন্ট চার্জ হতে হবে। পয়েন্ট চার্জ মানে কি? বৃহত্তর কোনো বস্তু নিয়ে কথা হচ্ছে না। উই আর নট টকিং অ্যাবাউট এনি হিউজ বডি, উই আর টকিং অ্যাবাউট পয়েন্ট বডিজ, দোজ হু হ্যাভ সাইজ স্মলার দ্যান দ্য ডিস্টেন্স বিটুইন দেম। এদের যে আকার বা ব্যাসার্ধ বা যা আকারের যে ডাইমেনশন, সেটাই দূরত্বের তুলনায় অনেকই কম। এরকম দুটো আধান নিয়েছি, এরকম দুটো চার্জ নিয়েছি। দ্বিতীয়ত হচ্ছে, এদের মধ্যে যে দূরত্বটা সেটা অবশ্যই একটা নিউক্লিয়ার ডিস্টেন্সের থেকে বেশি হবে। একটা অ্যাটমের ভিতরে যে নিউক্লিয়াস থাকে তার যা ডায়ামিটার বা রেডিয়াস ডায়ামিটার, সেটার থেকে বেশি হতে হবে। দ্যাট ইজ গ্রেটার দ্যান দ্য অর্ডার অফ 10⁻⁻15 মিটার। ঠিক আছে? এবং আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এদের ভিতর কোনো মোশন থাকলে চলবে না। উই আর টকিং অ্যাবাউট চার্জেস উইচ আর এট রেস্ট। তাহলে কুলম্বস ল কখন ভ্যালিড? আমাদের কিন্তু এই কন্ডিশনসগুলো মনে রাখতে হবে। পয়েন্ট চার্জেস, ডিস্টেন্স গ্রেটার দেন 10⁻⁻15 মিটার। আর একটা জিনিস কি বললাম আমরা? চার্জেসগুলো রেস্টে থাকবে। ঠিক আছে? দে আর নট এট মোশন উইথ রেসপেক্ট টু দ্য অবজারভার। তারা কিন্তু যে লক্ষ্য করছে তার তুলনায় কোনো গতিতে নেই। কুলম্বস ল তোমরা ছোটবেলায় পড়েছো। দুটি আধান Q1 এবং Q2, তাদের মধ্যে যদি দূরত্ব হয়ে থাকে আর, তাহলে যে আকর্ষণ বা বিকর্ষণ বল তাদের মধ্যে ক্রিয়া করবে সেটা দুটি আধানের মানের গুণের গুণের সমানুপাতিক এবং তাদের মধ্যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাই না? ইটস ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দ্য টু চার্জেস and inversely proportional to the square of the distance between them. You have to remember, distance is the linear distance, সরলরৈখিক দূরত্ব। ঠিক আছে? এঁকে বেঁকে মাপা হয়নি। আচ্ছা, তাহলে এই দুটোকে আমরা একই সঙ্গে যদি এক জায়গায় আনতে চাই, we know there will be a constant, এখানে একটা ধ্রুবক আসবে। ঠিক আছে? এসআইতে এই ধ্রুবকের মান হচ্ছে 1/4πε0, যদি যদি আমরা ভ্যাকিউম বা বায়ু মাধ্যম নিই, অর্থাৎ শূন্যস্থান বা বায়ু মাধ্যমের জন্য এই ধ্রুবকের মান 1/4πε0। এই ধ্রুবকটা আমরা কি করে পাই জানো? বিভিন্ন এক্সপেরিমেন্ট করা হয়। Q1 Q2 দুটো আলাদা আধান নেওয়া হয়, তাদের মধ্যে দূরত্ব তো আমরা জানি, মেপে রেখেছি, দিয়ে এক্সপেরিমেন্ট করে বলের মান বের করা হয়। ঠিক আছে? তারপরে F Q1 Q2 আর R² যদি জানা থাকে, তাহলে এই ধ্রুবকের মান জানবো। বিভিন্ন এরকম এক্সপেরিমেন্ট করে আমরা এই ধ্রুবকের মান জানতে পারি। এসআই এককে এটা কত? 1/4πε0। আর সিজিএস এটার কিন্তু ভ্যালু 1। ঠিক আছে? এই ধ্রুবকটার ভ্যালু বলছি কিন্তু। চলে আসি তাহলে। তাহলে এসআই এককে আমরা রিলেশনটা জানবো, কত দাঁড়াবে? F = 1/4πε0 Q1/Q2/R²। এই যে ε0 রাশিটা লিখলাম, এটার একটা নাম আছে। এটার নাম হচ্ছে পারমিটিভিটি। এটার নাম হচ্ছে পারমিটিভিটি, বা আমরা বলতে পারি ভেদ্যতা। ঠিক আছে? পারমিটিভিটি বা তড়িৎ ভেদ্যতা।
হোয়াট ডাজ ইট মিন? দেখো ইংলিশে পারমিটিভিটি মানে হচ্ছে পারমিসিবল থেকে কথাটা আসে, তাই না? আমি কতটা অ্যালাউ করছি ইলেকট্রিক ইফেক্টটাকে আমার মধ্যে দিয়ে যেতে, দ্যাট উইল ডিফাইন পারমিটিভিটি। ঠিক আছে, আমি এটা লিটারাল মিনিংটা তোমাদের বললাম, অর্থাৎ লিটারেচারের ভাষাটা মানে কি, কতটা ইলেকট্রিক ইফেক্ট আমি নিজের মধ্যে দিয়ে যেতে দিচ্ছি, দ্যাট দ্যাট ইজ বিং ডিফাইন্ড বাই এপসিলন নট। সেটাই কিন্তু এপসিলন নটের মানে। তার মানে এপসিলন নট আমি বলেছি ভ্যাকিউমের পারমিটিভিটি, তার মানে কি ভ্যাকিউমের ভিতরে কতটা ইলেকট্রিক ইফেক্ট বর্তমান থাকবে। লেট মি রাইট দ্য স্পেলিং অলসো, দিস ইজ তড়িৎভেদ্যতা। ঠিক আছে, এইবার এই এপসিলন নটের ভ্যালিউটা আমাদেরকে লার্ন করতে হবে, বিভিন্ন অঙ্কে আমাদের কাজে লাগবে। আমি তোমাদের না অঙ্কগুলো করে দেওয়ার ইচ্ছে রাখছি। এর ইউনিট তোমরা ইজিলি এইগুলোকে ডিরাইভ করে পাবে, ছোটোবেলায় শিখিয়েছি আমরা প্রত্যেক ছাত্রীকেই। 1/f q1 q2 বাই r স্কয়ার লিখতে পারি তো, তাহলে এপসিলন নট ইকুয়াল টু 1/4 পাইয়ের তো কোনো একক নেই, এটা ধ্রুবক রাশি, সুতরাং সব যদি আমরা বসিয়ে দিই ইজিলি একক বেরিয়ে আসবে। দুটো চার্জ মানে কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার, দিস ইজ দ্য ইউনিট অফ এপসিলন নট ইন SI। বসিয়ে দিই এখানে। ঠিক আছে, এটা হচ্ছে একক। এইবার আমরা বলেছি সিজিএস এ এটার ভ্যালু হচ্ছে 1, ডিডন্ট উই সে? সিজিএস এককে ধ্রুবকের মান হচ্ছে 1, তাহলে সিজিএস এককে এপসিলন নট কত, এটা মনে রাখবে। সিজিএস এ এপসিলন নটের ভ্যালু আমরা কত বসাই? 1/4 পাই। ওকে, আর ডিরেক্টলি যদি আমরা করতে চাই ফোর্সের ভ্যালু, তাহলে সিজিএস এর দ্য ফর্মুলা উইল বি F ইকুয়াল টু q1 q2 বাই r স্কয়ার, এসআইতে হবে 1/4 পাই এপসিলন নট q1 q2 বাই r স্কয়ার। আমি এইখানেই তোমাদের একটা জিনিস বলে দিই, বায়ুর জায়গায় যদি আমি অন্য কোনো কিছু নিই, বা শূন্য স্থানের জায়গা অন্য কিছু নিতে পারি, তাই না? লেট মি ওপেন দ্য কপি। বায়ুর জায়গায় যদি আমি অন্য কোনো মাধ্যম নিই, তাহলে ফর্মুলাটা দাঁড়াবে কি? F ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নটের জায়গায় এপসিলন। তার মানে কি, যখন আমরা অন্য কোনো মাধ্যম নিচ্ছি তার ভেদ্যতা, তার পারমিটিভিটি নিয়ে আমরা কথা বলতে চাইছি, তার ভিতরে ইলেকট্রিক ইফেক্ট কতটা সহজে বর্তমান থাকতে পারে। ওকে, এটা আমি আরও ডিফাইন করব। তাহলে এটা হচ্ছে পারমিটিভিটি of any medium, and epsilon not মানে we will indicate it's the permittivity of air or vacuum। আমরা এয়ার বা ভ্যাকিউম নিয়েই কাজ করে থাকি। ঠিক আছে, এইবার আমরা চলে আসব আমাদের আরও কয়েকটা আলোচনায়, যেটা আমার মনে হয় তোমরা ইজিলি রিলেট করতে পারবে। নিউটনের সূত্র, গ্র্যাভিটেশন 11এও পড়েছো, সেখানে গ্র্যাভিটেশন যে নিউটন লটা পড়েছিলে, সেখানেও কিন্তু F ইকুয়াল টু m1 m2 বাই r স্কয়ার, এখানে একটা কি ছিল? জি ছিল। ওটা কিন্তু ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ছিল, তাই না? সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক ছিল। তাহলে ওইখানে যে ফর্মুলাটা আমরা ব্যবহার করেছিলাম, এখানেও কিন্তু সেরম টাইপেরই ফর্মুলা, বাট এইখানটায় আমরা কি পেয়েছি? ওইখানে যে ধ্রুবকটা ছিল সেটা আমরা বলেছিলাম টেম্পারেচার, প্রেশার, ম্যাটেরিয়াল কিছুর উপর নির্ভর করে না, তাই না? মিডিয়াম, কোন মিডিয়ামে আছে ম্যাটারটা। বাট ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রে আমরা দেখছি যে কনস্ট্যান্টটা নিয়ে আমরা কাজ করছি, দ্যাট ডিপেন্ডস অ্যাপন দ্য মিডিয়াম। এয়ারের একরকম, অন্য কোনো গ্যাস হলে অন্য রকম, ঠিক আছে, ভ্যাকিউমের একরকম। সো উই আর সিইং দ্যাট। আচ্ছা, মনে রাখবে এয়ার যখন আমরা বলছি দ্যাট ইজ ড্রাই এয়ার, ভ্যাকিউম আর ড্রাই এয়ারের পারমিটিভিটি খুবই কাছাকাছি। আচ্ছা, এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এইবার আরেকটা রাশির কথা আমি, তোমরা বইতে হয়তো পরে পাবে, আমি এক্ষুনি লিখে দিচ্ছি, এপসিলন বাই এপসিলন নট, দিস ইজ রিলেটিভ পারমিটিভিটি। এয়ারের রেসপেক্টে কোনো অন্য মিডিয়ামের যখন পারমিটিভিটি আমরা ক্যালকুলেট করি, দ্যাট গিভস আস ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট অর রিলেটিভ পারমিটিভিটি। এটা নাম হচ্ছে ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট, এটাকে বলতে পারো, বা বলতে পারো রিলেটিভ পারমিটিভিটি। মনে রাখবে দুটো একই রকমের কোয়ান্টিটি, তাদের রেশিও, তার মানে তার কিন্তু কোনো একক নেই, দিস ইজ জাস্ট আ নাম্বার। ওকে, ইটস জাস্ট এ নাম্বার। তাহলে এই জায়গায় আই ক্যান পুট 4 পাই কে এপসিলন নট বসাতে পারি। কেন? দেখো এপসিলন মানেই তো কে এপসিলন নট, তাই জন্য বসাতে পারি।
এগুলো জাস্ট রিলেশনস, ওকে, নাথিং টু ওয়ারি অ্যাবাউট ইট। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখতে হবে, বায়ুতে কিন্তু পারমিটিভিটি হচ্ছে সবচেয়ে, বলো কি পারমিটিভিটি কিরকম থাকে বায়ুতে? তোমরা জানো বায়ুর পারমিটিভিটিটা হচ্ছে সবচেয়ে বেশি, এই সবচেয়ে কম, ঠিক আছে, সরি উল্টো বলছিলাম, বায়ুতে পারমিটিভিটি কিন্তু সবচেয়ে কম। দ্য পারমিটিভিটি অফ এনি মিডিয়াম ইজ গ্রেটার দ্যান দ্যাট অফ ভ্যাকিউম। মানে ভ্যাকিউম অত সহজে নিজের ভিতরে ইলেকট্রিসিটিকে পাস করতে দেয় না, আমরা তো জানি, তাই না, তাদের মধ্যে যে ফোর্সটা। সো এনি মিডিয়াম যদি আমরা নিই তাহলে তার যে পারমিটিভিটি সেটা কিন্তু বায়ুর তুলনায় বেশি। সুতরাং যদি পারমিটিভিটি বেশি হয় অন্য মিডিয়ামের, তাহলে ফোর্স কি হবে? কম হবে। সিম্পল, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে হবে যে পারমিটিভিটি এপসিলন নট ইজ লেস দেন এনি আদার মিডিয়ামস পারমিটিভিটি, ঠিক আছে। তাহলে এটা কি মানে দাঁড়ালো? এপসিলন নট যেহেতু কম, তাই যখন আমরা এই দুটোকে তুলনা করব, ওয়েট ইজ এফ এইটা আর এফ এটা, কোন বলটা বেশি হবে বলো? এটা তো বেশি, এপসিলনটা বেশি, তাই না, এপসিলন নটের তুলনায়। তাহলে এই বলটা কম হবে আর এই বলটা বেশি হবে। অর্থাৎ বায়ুতে যখন আমরা দুটো চার্জ রাখছি, সেই একই চার্জ যদি অন্য কোনো মাধ্যমে রাখি, তাহলে কিন্তু দেখা যাবে যে বায়ুতে আকর্ষণ বলটা সব থেকে বেশি ছিল ওই দুটোর মধ্যে, বা বিকর্ষণ বলটা সবচেয়ে বেশি ছিল। এইবার আমরা চলে আসি, আমি তো অলরেডি তোমাদের বললাম গ্র্যাভিটেশনাল ফোর্সও এরকমই ফর্মুলা মেনটেন করে চলে, কিন্তু সেইখানে কনস্ট্যান্টটা হচ্ছে ইউনিভার্সাল, ইট ডাজন্ট ডিপেন্ড আপন এনি ম্যাটার অর এনি টেম্পারেচার অর এনি মিডিয়াম, বাট হেয়ার ইট ডিপেন্ডস আপন দ্য মিডিয়াম। তাছাড়াও আমরা যদি দুটো মাস কাছাকাছি একই ডিস্টেন্সে রাখি আর একই ডিস্টেন্সে ওরকমই ডিস্টেন্সে আমরা কোনো দুটো চার্জ রাখি, তাহলে যে গ্র্যাভিটেশনাল ফোর্স হবে তার তুলনায় ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কিন্তু অনেক বেশি স্ট্রং। কনসিডার ইটস পজিটিভ, ইটস নেগেটিভ। এদের মধ্যে যে আকর্ষণ বল সেটা কিন্তু ভীষণ স্ট্রং, অথচ তাদের মধ্যে একটা গ্র্যাভিটেশনাল ফোর্সও তো অ্যাক্ট করবে, কারণ মাস তো আছেই প্রত্যেকের, তাই না? সেই গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু নগণ্য। উই হ্যাভ টু রিমেম্বার দিস টার্মস। তোমাদের বইতে খুব সুন্দর করে ডিফারেন্স দেওয়া আছে, সেটা কিন্তু ফলো করবে। আমি জাস্ট এটা উল্লেখ করলাম স্ট্রঙ্গার আর লাইটার কেন, দিস ইজ স্ট্রঙ্গার ফোর্স, দিস ইজ লাইটার ফোর্স, এর মানে কি সেটা বোঝালাম, যে একই দূরত্বে দুটো ভর রেখেছি আর দুটো চার্জ রেখেছি, ঠিক আছে, এদের মধ্যে আকর্ষণ বল ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যা হবে তার তুলনায় গ্র্যাভিটেশনাল ফোর্সও তো একটা অ্যাক্ট করবে, মাস মানে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাক্ট করবে, সেটা কিন্তু অনেক অনেক কম হবে, ঠিক আছে। তাহলে এবার আমরা একটা খুব অদ্ভুত জিনিসে আসি, যেটা আমাদের কাজে লাগবে, হ্যাঁ, বিভিন্ন সময় অঙ্কে আমাদের কাজে লাগবে। কি? দুটো চার্জ যখন ছিল আমি খুব সহজে বলে দিয়েছি, দ্য ফোর্স বিটুইন দেম ইজ দিস, তাই তো? আচ্ছা, তার আগে একটা জিনিস বলি, ফোর্স ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, ফোর্স ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। আমরা কিন্তু যতগুলো রিলেশন এতক্ষণ লিখেছি সবই কিন্তু স্কেলার, কোনো দেখো অ্যারো চিহ্ন নেই, বাট ইফ ইউ ট্রিট ইট অ্যাজ আ ভেক্টর, আমরা ম্যাগনিটিউড নিয়ে কথা বলেছি, ডিরেকশন নিয়ে এবার কথা বলি। ইফ দিস ইজ পজিটিভ, দিস ইজ নেগেটিভ, তাহলে অ্যাট্রাকটিভ ফোর্স অ্যাক্ট করবে দুজনের মধ্যে, আমরা জানি। সেই ক্ষেত্রে কি হবে? আমাকে এবার ভেক্টর নোটেশন দেখতে গেলে এদের পজিশনগুলো ডিনোট করতে হবে। আমি একটা তার জন্য রেফারেন্স পয়েন্ট ধরবো ও, পজিশন ভেক্টর মনে রাখবে সবসময় কোনো একটা রেফারেন্স পয়েন্টের রেসপেক্টে হয়। তাহলে দিস ইজ অ্যাট এ ডিস্টেন্স অফ r1 ফ্রম ও, প্রথম চার্জটা q1, q2 কত ডিস্টেন্সে আছে? r2 ডিস্টেন্সে। মনে পড়ছে রেডিয়াস ভেক্টরগুলো? এই দুটো হচ্ছে পজিশন ভেক্টর অফ q1 অ্যান্ড q2, ঠিক আছে। এইবার তুমি যদি মনে করো আমি q2 পজিশন জানতে চাই q1 এর রেসপেক্টে, আমি কার পজিশন জানতে চাই? q2 পজিশন উইথ রেসপেক্ট টু q1, সো q2 পজিশন উইথ রেসপেক্ট টু 1, এরকম করে লিখতে হয়। সো r21, r21 ইজ দ্য পজিশন ভেক্টর অফ q2 উইথ রেসপেক্ট টু q1। এর আগে অবধি আমরা যে r1 r2 দেখছিলাম সেটা কিন্তু অন্য একটা রেফারেন্স পয়েন্ট হিসেবে, ও এর রেসপেক্টে q1 এর পজিশন, ও এর রেসপেক্টে q2 পজিশন। r21 is the position of q2 with respect to q1। এবার আমরা দেখব, আমি যদি দেখতে চাই ফোর্স অ্যাক্টিং অন q2, q2 উপর কতটা ফোর্স অ্যাক্ট করছে, কার জন্য? q1 এর জন্য। we will write it as force acting on q2 due to q1, in this way we can write, কনভেনশনটা কিন্তু আমাদের অনুযায়ী।
ঠিক আছে, কেন? কারণ Q2 থেকে Q1 কতটা দূরে? এতটা দূরে। ফাইন। এবার ডিরেকশনটাও তো বলতে হবে আমাকে। দ্যাট উইল বি লাইক দিস ইউনিট ভেক্টর। ঠিক আছে, অ্যাট্রাকটিভ ফোর্স, যে ফোর্সটা Q1 এর উপর অ্যাপ্লাই করছে, দ্যাট ইজ অ্যালং দিস ডিরেকশন। Q2 কে Q1 নিজের দিকে টানছে। আমি একটাই আঁকছি। ঠিক আছে, সো R21 দিস ইজ দ্য রেডিয়াস ভেক্টর এই দিকে। ঠিক আছে, এবার R21 দেখো তো এখানে ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে কিনা। দিস প্লাস দিস গিভস দিস, মনে পড়ছে ট্রায়াঙ্গেল লটা? সো R2 প্লাস R21 vector notation will give R1. So R21 is R1 minus R2. Simple. Okay. হয়ে গেল। তাহলে এবার এখানে রেডিয়াস ভেক্টর ইউনিট ভেক্টরটাকে আমরা তো লিখতে পারি এরকম করে লিখতে পারি কি? কেন? ইউনিট ভেক্টর মানেই হচ্ছে লাইক দিস, মনে পড়ছে? এগুলো আমরা আগে শিখেছি, সেটা কি বসালাম এখানে। সো দিস ইজ দ্য ফর্মুলা উইথ নোটেশন। জানো তো আমি একটা জিনিস লক্ষ্য করেছি, এত যে আমরা নোটেশন ইউজ করি হ্যান ত্যান, তোমাকে যদি জিজ্ঞাসা করে রাইট দ্য কুলম্বস ল ইন দ্য ভেক্টর নোটেশন, ইউ হ্যাভ টু রাইট লাইক দিস। আদারওয়াইজ দিস থিংস আর অনলি রিকোয়ার্ড ওয়েন উই আর ডুইং দ্য ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনস। প্রবলেমস করতে গিয়ে আমাদের এই ভেক্টর নোটেশনটা খুব কাজে লাগে। আমি যে কারণে তোমাদের এটা বোঝালাম আজকে, সেটা আমি বলে দিই কেন। আমরা এরপর যখন অঙ্ক করব বিভিন্ন সময় আমাদের এটা খুব কাজে লাগবে। লেট আস সি, আমি একটা এক্সাম্পল বলি তোমাদের, তাহলে আজকে আমরা মোটামুটি একটা ধারণা নিলাম। আমি খুব শীঘ্রই তোমাদের পরের পোস্টটাও দেবো, কারণ এই চ্যাপ্টারটা বেশ বড়। উই হ্যাভ টু ট্রিট ইট অ্যাজ ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি তোমাদের অবশ্যই বলে দেবো, যেগুলো এই চ্যাপ্টারটাকে সাম আপ করবে। নেক্সট লেট মি সে ইউ, দুটো চার্জ নিয়ে কথা এতক্ষণ বলছিলাম, Q2 Q1, সো দ্য ফোর্স অ্যাক্টিং বিটুইন দেম ইত্যাদি ইত্যাদি, এইসব নিয়ে আমরা আলোচনা করেছি। Q2 তো আছেই, ঠিক আছে, আরেকটা যদি ফোর্স থাকে, আরেকটা যদি চার্জ থাকে, আরেকটাও যদি চার্জ থাকে, আরেকটাও যদি চার্জ থাকে, কি হবে তাহলে? জানো তো Q2-র উপর যে ইফেক্টটা Q1 এর, সে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ এনি আদার চার্জেস। মানে Q2 বলে আমার সঙ্গে তোমার যা সম্পর্ক সেটা অন্য কাউরির উপর নির্ভর করবে না, প্রত্যেকের সঙ্গে সম্পর্ক আলাদা। তার মানে কি, Q1 ধরো Q2 কে যে বলটা অ্যাপ্লাই করেছিল সেটা ধরো আকর্ষণ বল, মিন্স লেট ইট বি পজিটিভ, লেট ইট বি নেগেটিভ, আমরা হ্যাফেজেডলি বসিয়ে দিই এরকম করে আমাদের সুবিধের জন্য, যাকে যেমন খুশি চার্জ দিলাম, ঠিক আছে, মানে নেচার অফ চার্জ দিলাম। এবার দেখো তো Q1 একে কি করবে? পজিটিভ চার্জ যেহেতু একে অ্যাট্রাক্ট করবে, সো F1 ফোর্স নাম দিলাম। F1 ফোর্স কিন্তু এই বরাবর, ঠিক এই বরাবর, ভেক্টর নোটেশন হিসেবে ভাবো। এইবার আমি বললাম দেখি তো Q3 সঙ্গে Q2 রিলেশন কেমন। নেগেটিভ নেগেটিভ মানে এটা কিন্তু একটা রিপালসিভ ফোর্স, ইট উইল অ্যাক্ট অ্যালং দিস লাইন, ইজন্ট ইট? সো ফোর্সের ডিরেকশন কোন দিকে? F3 নাম দেবো আমি, 3 যেহেতু বাইরের দিকে। তোমাকে যদি বলা হয় যে এখানে Q1 Q3 কেবলমাত্র দুটো চার্জ ছিল, বলো তো Q2-র উপর নেট ফোর্স কত? টু ভেক্টরস ইউ হ্যাভ গট, F1 অ্যান্ড F3। ইউ হ্যাভ, তোমাকে কেবলমাত্র এদের দুটো ভেক্টর অ্যাডিশন ফাইন্ড আউট করতে হবে, নট সামথিং ডিফিকাল্ট। এরপর যদি আমি ধরি আরেকটা ফোর্স আছেই, আমি Q4 ধরেছি। Q4 আর Q2-র মধ্যে আবার আকর্ষণ বল, মানে এদিকে Q2 একটা ফোর্স ফিল করবে এদিকে, লেট ইট বি F4। সো এবার আমার কাছে কটা ফোর্স? 1 2 3, আমাকে এই তিনটের ভেক্টর অ্যাডিশন বের করতে হবে। লেট আস সি দ্য নেক্সট ফোর্স। It is negative, this is also negative, it will be a repulsive force along the line, repulsive force. So I got the next vector, F1 F3 F5 F4. These are the four vectors. Of these vectors I have to find out the resultant, nothing else. How will I proceed, ma'am? একটা প্রশ্ন থেকেই যায়। F1 F3 দুটো আছে ফোর্স, এদের একটা তুমি রেজাল্টেন্ট বার করবে, মনে পড়ছে সেই আমরা প্যারালোগ্রাম লতে বের করতাম এইটা। তাহলে এই দুটো আর থাকলো না, থাকলো কেবলমাত্র এ একা, এদের রেজাল্টেন্ট। এই রেজাল্টেন্টটাকে আমরা এর সঙ্গে আবার রেজাল্টেন্ট বার করব,
একটা প্যারালোগ্রাম কল্পনা করে, একটা সামান্তরিক কল্পনা করে, ইউ আর গেটিং আ রেজাল্টেন্ট। তার মানে এদের দুজনের এক্সিস্টেন্স আর নেই, তাদের রেজাল্টেন্ট পেয়ে গেছি, তাদের লব্ধি পেয়ে গেছি। এটা এবার এর সঙ্গে কার বার করব, এর again a parallelogram. This is the final resultant, force acting on the body. এবার শুধু ভ্যালুটা ডিপেন্ড করবে কোন চার্জের ভ্যালু কত তার উপরে। সো আই রিপিট, ইটস ভেরি ইজি। আমরা আরেকবার এই জিনিসটাকে দেখে নেব। তোমাদের এখানে আঁকাটা ক্লামজি হয়েছে বলে Q1 দূরে ছিল Q2, একটু সিম্বল চেঞ্জ করি, এটা প্লাস এটা মাইনাস, আরও চার্জ আছে Q3 প্লাস Q4 প্লাস Q5 মাইনাস। ওকে, এরকমভাবে অনেক কটাই চার্জ আমাদের কাছে আছে। এবার আমরা দেখব এদের মধ্যে নেট Q1 কতটা ফোর্স অনুভব করছে সেটা আমরা দেখব। আমাদের কুলম্বস ল অনুযায়ী we have to join the two charges with a straight line that will define the direction of the force. So this is F2. Okay, direction of F2 হচ্ছে কোন দিকে, এদিকে, কারণ Q1 আকৃষ্ট হচ্ছে, it's being attracted by Q2. When I join Q3 and Q1, this is an repulsive force, তার মানে Q1 দূরে একটা repulsive force অনুভব করবে along this straight line. This is F3. Let's now think about Q1 and Q4. This is again repulsion, so এই লাইন বরাবর বাইরের দিকে, this is F4. আরেকটা আছে নেগেটিভ, হলো নেগেটিভ পজিটিভ অ্যাট্রাকটিভ ফোর্স, দিস ইজ F5. তাহলে কটা ফোর্স পেলাম আমরা, F4, F3, F2, F5, F3, F2, F3, F4, F5। এই যে চারটে ভেক্টর পেয়েছো না, এদের রেজাল্টেন্ট বের করতে হবে। কিভাবে বের করি আমরা, ভীষণ ইজিলি অ্যাঙ্গেলসগুলো জানতে পারলেই আমরা বের করতে পারবো। ন্যাচারালি সে অ্যাঙ্গেল তোমাদের না দিলে অঙ্ক করা অসম্ভব, ওরাও তোমাদের এটা প্রোভাইড করে দেবে। এইটা F2, F3 রেজাল্টেন্ট কী করে বার করতাম আমরা, we will complete a parallelogram with these two. মনে পড়ছে, একটা প্যারালোগ্রাম কমপ্লিট করব এরম, যেমনি আমি রেজাল্টেন্ট পেয়ে গেলাম, তার মানে এই দুটোকে সাম আপ করে এটা পেয়েছি। এবার এর সঙ্গে এর রেজাল্টেন্ট বার করব, একটা রেজাল্টেন্ট বেরিয়ে আসবে, যে রেজাল্টেন্টটা হবে তার সঙ্গে আবার F5 এর রেজাল্টেন্ট বের করব, এটাই বলতে চাইছিলাম। ফাইন। সো আজকে আমরা কি কি শিখলাম কুলম্বস ল, আমি কিন্তু স্টেটমেন্ট লিটারালি তোমাদের বলিনি, বিকজ আই ফেল দ্যাট ইউ হ্যাভ অলরেডি রেড ইট, বাট লেট মি রিপিট। The force of attraction or repulsion between any 2 point charges at rest is directly proportional to the product of the charges and inversely proportional to the square of the distance between them. একটা লাইন যেটা খুব কমন, বইতে হারিয়ে যায়, that is, and this force acts along the straight line joining the two charges. Understood? This force acts along the straight line joining the two charges. এটা কিন্তু উল্লেখ করা উচিত আমাদের লয়ের সময়, যেটা বইতে অনেক ক্ষেত্রে মিসিং থাকে। ওকে, ফাইন। সো টুডে উই হ্যাভ রেড দ্য কুলম্বস ল, কখন সেটা অ্যাপ্লিকেবল, তার কি ডিফারেন্স, নিউটনস লয়ের সঙ্গে কি তফাৎ, হ্যাঁ এগুলো আমরা পড়ে ফেলেছি। একটা জিনিস জাস্ট আমি লাস্ট আজকে অ্যাড করে দিই, দ্যাট ইজ দ্য ইউনিট অফ চার্জ। আমরা এই ল থেকে কিভাবে, আচ্ছা আমরা ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটাও পড়েছি আজকে, আমরা আরও সুপারপজিশন পড়েছি, বইতে যেটা ভারী ভারী ভাষা দেওয়া থাকে, দিস ইজ দ্য সুপারপজিশন। অর্থাৎ একটা চার্জের উপর যখন অনেক কটা চার্জের ইফেক্ট আমরা ক্যালকুলেট করব, আমরা ধরে নেব প্রত্যেকে আলাদাভাবে অ্যাক্ট করছে, কাউরির জন্য কাউরির প্রভাব কমবে না বা বাড়বে না, অল দ্য ইফেক্টস উইল বি সামড আপ, তাদের কিন্তু ভেক্টর সাম বের করে নিতে হয়। ঠিক আছে, উইথ ডিরেকশন, আমি যেমন দেখালাম উইথ ডিরেকশনস, এরমভাবেই কিন্তু অঙ্ক আমরা সলভ করব। আচ্ছা, ইউনিট অফ চার্জের ক্ষেত্রে আমি তোমাদের বলি, যদি আমরা সিজিএস ইউনিটে ভাবি, where's my blue pen? ওকে, সিজিএস ইউনিটে যদি আমরা ভাবি, the relation was q1 q2 by r square, isn't it? তাহলে আমরা বলতে পারি if f equal to 1 dyne,
r ইকুয়াল টু 1 সেন্টিমিটার, তাহলে Q1 Q2 সমান 1, বা বলতে পারি Q ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তার মানে কি, if two charges of the same type are kept in vacuum, because vacuum এর ক্ষেত্রেই কিন্তু 1/4 pi epsilon not equal to 1 হয়েছিল CGS এ, তাই না? তাই জন্য if an electric repulsive force of one dyne acts between two charges which are kept at a distance of 1 centimeter in air or in vacuum, then we can say that both the charges are of magnitude 1. Okay, this is 1 stat coulomb by 1 ESU. This unit is known as 1 ESU or 1 stat coulomb. আবার বলি, দুটি বিন্দু আধান যদি একই ধরনের হয় এবং তাদের মধ্যে যদি বিকর্ষণ বল, এবং তাদের যদি আমরা 1 সেন্টিমিটার দূরে বায়ু মাধ্যমে রাখি, তাদের মধ্যে বিকর্ষণ বল যদি এক ডাইন হয়, আমরা বলবো দুটি আধানই একক আধান, এবং তাদের যে এককটা নিয়ে আমরা উল্লেখ করছি এখানে সেটা হচ্ছে 1 ESU বা 1 স্ট্যাট কুলম্ব আধান। একই জিনিস যদি আমরা SI এককে লিখতে চাই, তাহলে আমাদের কি লিখতে হবে? we will have to write this thing, isn't it? now যদি আমরা r equal to 1 করি, তাহলে দেখা যাবে Q1 Q2 equal to 1 করতে গেলে F should be equal to 1/4 pi epsilon naught. That comes out to be 9 into 10 to the power 9 নিউটন, কারণ সবই এখানে SI এককে ভাবছি আমরা। তাহলে বলতে পারি যে যদি if two charges of the same type are kept in air or vacuum at a distance of 1 meter, and if the force of repulsion between them is 9 into 10 to the power 9 Newton, then we can say that both the charges are unit charges and they are 1 coulomb each. অর্থাৎ বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যমে যদি দুটি একই ধরনের আধানকে 1 মিটার দূরত্বে রাখা হয়, তাদের মধ্যে যদি বিকর্ষণ বল 9 into 10 to the power 9 নিউটন হয়, তাহলে আমরা বলতে পারবো যে উভয়ই একক আধান এবং তাদের মান হচ্ছে 1 কুলম্ব করে। ফাইন। আমরা আরেকটা একক কিন্তু চার্জের পড়ছি না বা উল্লেখ করছি না, দ্যাট ইজ EMU, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। জানো তো, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট চলতড়িতের ক্ষেত্রে খুব কাজে লাগে, কারণ আমরা জানি প্রবাহমান তড়িৎ ম্যাগনেটিক ইফেক্ট তৈরি করে, সেটা আমি পরে আবার উল্লেখ করব। তাহলে আজকে এতটাই। পরের দিন আমরা এরপরে দেখে নেব ইলেকট্রিক ফিল্ড কাকে বলে। সেটার আমি একটা হিন্ট এখনই দিয়ে যাই, যে আমরা জানি যে কোনো জিনিস তার একটা প্রভাব থাকে, তাই না? স্কুলে যখন ঢোকো, হেডমিস্ট্রেস বা দিদিমণিদের প্রভাবের আন্ডারে চলে আসো, তার মানে তোমার স্কুলকে কেন্দ্র করে একটা পরিধি বরাবর, একটা এরিয়া বরাবর তোমার দিদিমণি বা তোমার স্যার বা তোমার হেডমিস্ট্রেস বড়দির একটা ইনফ্লুয়েন্স থাকে। তুমি যখন ওইটুকু এরিয়ার ভিতরে থাকো, তুমি কিন্তু আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ দোজ টিচার্স। ঠিক, আমরা এখান থেকেই পরের দিন শুরু করব। ওকে, ভালো করে এই জায়গাটা পড়বে, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। গাণিতিক জায়গাগুলোকে দেখবে, ঠিক আছে? আমরা এই চ্যাপ্টারটা আরও 2 ভাগে শেষ করার আশা রাখছি, যদি পারি, বা 3টে ভাগে। তারপর কিন্তু আমরা প্রবলেম সামস নিয়ে একদম ডিটেইল, প্রবলেম সেট 1 চেষ্টা করবো, প্রবলেম সেট 2ও আমি একদম ডিটেলসে তোমাদের সলভ করাবো। ওকে, থ্যাংক ইউ।